আজকে কথা বলবো চাইনিজ কারেন্সিকে নিয়ে, কিভাবে চাইনিজ কারেন্সি আমেরিকান ডলার সিস্টেমকে টেক্কা দিচ্ছে এবং আমেরিকান ডলার সিস্টেমকে ফেলে চাইনিজ কারেন্সি কিভাবে আস্তে আস্তে এগিয়ে আসছে। তো আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো যদি কথা বলি চাইনিজ কারেন্সি, চাইনিজ যে কারেন্সিটি মূলত ব্যবহার হয় সেটা চাইনিজ ওয়ান হিসাবে। তো আপনি দেখবেন যে স্টেট অফ হরমুজে যখন জাহাজগুলো আটকে দিয়েছে ইরান, তো ইরান তো ডলার সিস্টেম থেকে বাইরে, ইরানকে তো দীর্ঘদিন স্যাংশনের মধ্যে লাগিয়েছিল আমেরিকা, তো সেই জন্য ইরানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো ইরান যখন বলছে যে আমি স্টেট অফ হরমুজ দিয়ে জাহাজগুলোকে যেতে দেবো, সমস্ত জাহাজ, বিভিন্ন দেশের জাহাজ, যে আমেরিকা এবং ইসরায়েল ব্যতীত সমস্ত দেশের জাহাজ যাবে, কিন্তু সেটার শর্ত হচ্ছে চাইনিজ ওয়ানে যেন পে করে, এবং যদি চাইনিজ ওয়ানে না করে তাহলে ইরানিয়ান রিয়ালে যেন পে করে। তো এর মধ্যে কি হচ্ছে যে দুনিয়ার যেহেতু 20% তেল কিন্তু ওই রুট দিয়ে বের হচ্ছে, যে স্টেট অফ হরমুজ দিয়ে। তো তখন যখন 20% ট্রেড যদি ডলারে না হয়, তাহলে চাইনিজ ওয়ানের 20% ভ্যালু আস্তে আস্তে বাড়ছে। এবং চাইনিজ যে ওয়ান, এখন চায়না তো মানে ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর এক্সপোর্ট কান্ট্রি হয়ে দাঁড়িয়েছে প্রায়। ওর যদি আমি 2025-এর ডাটা দেখি, তাহলে প্রায় 3.8 ট্রিলিয়ন মানে ডলার মতন সে এক্সপোর্ট করেছে বিভিন্ন দেশকে, মানে যেটা বলা যেতে পারে বিশ্বের 1 নম্বর দেশ বর্তমানে। তারপরে যদি আমি আমেরিকার স্থান বলি, সে হচ্ছে প্রায় 2 ট্রিলিয়ন ডলার মতন, মানে কোথায় 3.8 ট্রিলিয়ন ডলার এবং কোথায় 2 ট্রিলিয়ন ডলার এক বছরে চায়না ওটা এক্সপোর্ট করেছে। তো চায়না এক্সপোর্ট করছে মূলত ডলার সিস্টেমকে বাইপাস করে। ও নিজের, যেহেতু ও একটা আপকামিং পাওয়ার হিসাবে আসতেছে চায়না, তো চায়না জানে একটা পাওয়ার সিস্টেমকে তৈরি করতে হলে আগে তার কারেন্সিকে বসাতে হবে, এবং সেই কারেন্সিতে যখন পে করবে তখন কোনো না কোনো দেশ তো পাওয়ারফুল হবে। ধরুন আমি কথা বলছি মানে আমাদের ইন্ডিয়ার কথা, ইন্ডিয়া পাওয়ারফুল তখন হবে যখন ইন্ডিয়ান রুপি সিস্টেমটাকে বাইরের দেশে গণ্য করা হবে, এবং ইন্ডিয়ান রুপিতে যখন পে করবে সবাই, তার মধ্যে ইন্ডিয়ান রুপিকে যখন বাইরের দেশে রিজার্ভ করবে, তখন আমাদের ইন্ডিয়া কিন্তু সুপার পাওয়ার হবে আস্তে আস্তে। কিন্তু এখন যা অবস্থা, ইন্ডিয়ার যে রুপির যা অবস্থা, এখন বাইরের দেশে এটা কাগজমাত্র ছাড়া আর কোনো গণ্য নেই। তো ইন্ডিয়া সুপার পাওয়ার তো এই মুহূর্তে তো হচ্ছে না, প্রায় বিগত যদি আমি 100-150 বছরের কথা বলি, ওর নেক্সট অনেক দূরের কথা। কিন্তু আজকে কথা বলছি চাইনিজ ওয়ান কীভাবে আস্তে আস্তে স্ট্রং পজিশান নিচ্ছে। আমি যদি বর্তমানে চাইনিজ ওয়ানের মানে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করি, তাহলে প্রায় 13 টাকা 13.5 টাকার সমান হবে চাইনিজ ওয়ান। ইন্ডিয়ান মানে এক ওয়ান সমান ইন্ডিয়াতে 13.5 টাকা বা 13.5 টাকা এরকম সামথিং। তো কথা যদি বলি চাইনিজ ওয়ান, কিন্তু চাইনিজ ওয়ান যেভাবে আস্তে আস্তে ও স্ট্রাকচারটাকে বাড়াচ্ছে, তো বর্তমানে কারেন্সি হিসাবে কি চলছে, মূলত ডলার ফার্স্ট চলছে, তারপরে ইউরো চলছে, তারপরে আপনার চাইনিজ ওয়ান, মানে চাইনিজ ওয়ান বর্তমানে 3 নম্বর পজিশানে, তারপরে আছে জাপানিজ ইয়েন, তারপরে আপনার জিবিপি মানে গ্রেট ব্রিটেন পাউন্ড, যেটা পাউন্ডে চলছে। তো এইরকম বিভিন্ন কারেন্সির ভাগ থাকে। তো আস্তে আস্তে করে যদি চায়নার যে গ্রাফটা চলছে, চায়নার গ্রাফ প্রায় এখন অবধি 3 নম্বর পজিশানে চলে এসেছে কারেন্সির দিক দিয়ে। মোটামুটি আমি যদি অলমোস্ট ধরি, দুনিয়াতে প্রায় 20 থেকে 25% ট্রেড কিন্তু চাইনিজ কারেন্সির মধ্যে হচ্ছে, চাইনিজ ওয়ানে। তো যদি চায়না এখানে পেট্রো ডলার সিস্টেমটাকে ক্র্যাশ করিয়ে যদি পেট্রো ওয়ানের মাধ্যমে কনভার্ট হয়, তাহলে আপনি বুঝতে পারছেন আস্তে আস্তে ডলারের ভ্যালু কিন্তু কমবে এবং চাইনিজ ওয়ানের ভ্যালু বাড়বে। তো তখন রাশিয়া এবং ইরান বা ভেনেজুয়েলা এই সমস্ত দেশ তো বর্তমানে চাইনিজ ওয়ানে ট্রেড করতো। তো যে সমস্ত শুধু সৌদি আরবের যে কিছু তেল, বা মিডল ইস্টে যেরকম কাতার বা কুয়েত বা বাহরিন, এই সমস্ত তেল, বা আমেরিকা আগে থেকে যে সমস্ত তেল মজুত করে রেখেছে, সেটাই শুধুমাত্র ডলার সিস্টেমে চলছে। কিন্তু আমি যদি রাশিয়ার কথা বলি বা আমি যদি ইরানের কথা বলি, এগুলো কিন্তু চাইনিজ ওয়ানের মাধ্যমে পে করছে। তো যদি কথা বলা যায় চাইনিজ ওয়ান, তো চাইনিজ ওয়ান আস্তে আস্তে কিন্তু এটি গ্রো বাড়বে। এবং এটি যদি আমি কথা বলি ডলার সিস্টেমকে মূলত এভাবে যদি চলতে থাকে, তাহলে প্রায় 7 থেকে 8 বছর, মানে আপনি ধরে নিন 10 বছরের মধ্যে কিন্তু চাইনিজ ওয়ান নম্বর ওয়ান কারেন্সি হয়ে দাঁড়াবে ওয়ার্ল্ডের মধ্যে। তো এবং আশা করা যায় চায়নাও এই 10 বছরের মধ্যে মানে নম্বর ওয়ান পজিশান নিয়ে নেবে, টেক ওভার করে নেবে। কিন্তু মূলত ডোনাল্ড ট্রাম্পের এই ভুলভাল অর্থনীতির কারণে এবং ভুলভাল মানে স্টেপের কারণেই তো চায়না আরেকটু ফাস্ট অ্যাডভান্স হয়ে এলো সুপার পাওয়ারের জন্য। না হলে মানে আমেরিকা আরও হয়তো 5-7 বছর এক্সটেন্ড করে যেত। কিন্তু এখন যেভাবে আমেরিকার রাজনীতি চলছে বা আমেরিকার ডিপ্লোমেসি চলছে, সে চাইছে কি মানে সে সুপার পাওয়ারটাকে ধরে রাখার জন্য তো লড়াই করছে, কিন্তু অ্যাকচুয়ালি এখন আর সে মানে চায়নাকে আর সেইভাবে
টেক্কা দিতে পারছে না, কারণ চায়নার যেভাবে টেকনোলজি এখন অ্যাডভান্স হয়ে গেছে, আপনি দেখবেন আস্তে আস্তে এআই সেক্টরে চায়না কিন্তু টপ লিড করবে, কিন্তু আমেরিকাকে পিছনে ফেলে দেবে, এবং টেকনোলজিতেও আস্তে আস্তে টপ লিড করছে। এবং ওর যে রিনিউয়েবল এনার্জি, মানে ও কিন্তু তেলকে বাইপাস করে কিন্তু ও প্রাকৃতিক উৎস, প্লাস যদি আমি কথা বলি মানে জলবিদ্যুৎ, মানে আপনার সৌরবিদ্যুৎ, এবং আপনার যেসব মানে গ্রিন হাউস প্রজেক্ট রয়েছে, এই যে ধরুন আপনি আমাদের দেশে যদি কথা বলি, ইন্ডিয়াতে এখনও প্রায় 1% কি 2% কিন্তু ব্যাটারি চালিত শুধুমাত্র স্কুটি চলছে, সেরকম গাড়ি বা কার দেখা যায় না। কিন্তু আমি যদি কথা বলি চায়নাতে প্রায় 70 থেকে 80% কিন্তু কারই চলছে, ইলেকট্রিক কার। তো ও অনেকটা এখন এগিয়ে গেছে, ও রিনিউয়েবল এনার্জির দিকে প্রায় অলমোস্ট। আপাতত আমি যদি দেখি চায়না যেভাবে মানে টার্গেট নিয়ে হাঁটছে, যে 10 বছর পরে কিন্তু ও পুরোপুরি প্রাকৃতিক উৎসের উপরেই চলবে, মানে সৌরবিদ্যুৎ, জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ এবং বিভিন্ন যে সমস্ত প্রাকৃতিক যে সমস্ত উৎস রয়েছে রিনিউয়েবল এনার্জির মাধ্যমে। ওর দেশে দেখবেন যে পেট্রোচালিত গাড়ি টোটালি আউট হয়ে গেছে, এবং ডিজেল বা এ সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, সব দেখবেন ব্যাটারি চালিত গাড়ি এবং সৌরবিদ্যুতের মধ্যে চলছে। এইরকমভাবে আস্তে আস্তে কিন্তু চায়না রিগ্রোথ করবে। কিন্তু আরও একটা যদি কথা বলি এর মধ্যে, চায়না কিভাবে ট্রেড করছে, চায়না যেভাবে এখন আফ্রিকাতে কিন্তু চায়না সব থেকে এখন মানে পাওয়ার বেশি হয়ে গেছে আফ্রিকাতে এবং ল্যাটিন আমেরিকাতে, এবং ইভেনচুয়ালি আমাদের যদি সাউথ ইস্ট এশিয়ার কথা বলি, তো আস্তে আস্তে কিন্তু চায়না যেখানে আমেরিকার সিস্টেমগুলোকে ভাঙছে, যেমন সে ইউনাইটেড নেশন থেকে এক্সিট করলো, প্লাস সে ডাব্লিউএইচওকে থেকেও এক্সিট করে গেল, যেভাবে আমেরিকার গড়া জিনিসগুলো আমেরিকা আস্তে আস্তে ভেঙে ফেলেছে, চায়না দেখবেন সেই জিনিসগুলোকে আবার তৈরি করার চেষ্টা করছে। মানে চায়না ওইটাকে ভাঙছে না, মানে বা গড়ছেও না, চায়না ওই জিনিসটাকে আবার কন্টিনিউ করার জন্য চেষ্টা করবে। দেখবেন বারবার আমেরিকা চাইছে ওই জিনিসগুলোকে ভেঙে নতুন একটা সিস্টেম তৈরি করতে, কিন্তু শুধুমাত্র চায়না বা রাশিয়ার কারণে ও দমে যাচ্ছে। তো যদি কথা বলা যায়, তো চায়না অ্যাকচুয়ালি আস্তে আস্তে করে ও গ্রোথ বাড়াবে, এবং যদি ও ওয়ার্ল্ডের নম্বর 1 পজিশান হতে প্রায় 10 বছরের মধ্যে দেখবেন, আজ যদি 2026 সাল চলে, ও 2036 বা 35-এর মধ্যে দেখবেন ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর কান্ট্রি জিডিপির দিক দিয়ে হয়ে দাঁড়াবে, এবং মিলিটারি, টেকনোলজি, এআই সমস্ত দিক দিয়ে এবং মহাকাশের মধ্যে দিক দিয়ে চায়না একটা রিয়েল এখন স্ট্র্যাটেজির মধ্যে হাঁটছে, যে তাদের এই টার্গেট এইভাবে ফিল করবে এই রকমভাবে। আর যদি কথা বলি আমাদের দেশের কথা, আমাদের দেশে শুধু জিডিপি বেড়ে যাবে, জিডিপিতে আমরা 3 নম্বর স্থান পৌঁছে যাব, কিন্তু অ্যাকচুয়াল যদি আমি পাওয়ারফুলের কথা বলি, পাওয়ারফুলের দিক দিয়ে কিন্তু আজও আমরা অনেক পিছনে, এবং পরেও পিছনে থাকবো। আমি যদি কথা বলি, আমরা তো জিডিপির দিক দিয়ে ফ্রান্সেরও কাছে এগিয়ে, এবং বা জার্মানের কাছে, জার্মান, জাপান, রিসেন্ট যে ডাটাটা হলো সেটা আমরা ইংল্যান্ডের কাছ থেকেও পিছিয়ে গেলাম, না হলে আমরা 4 নম্বর পজিশানে ছিলাম, এখন রিসেন্ট ডাটাতে আমরা ভারত 6 নম্বর পজিশানে রয়েছে। কিন্তু যদি কথা বলি ইটালি বা ফ্রান্স বা স্পেন বা ধরুন ব্রাজিল বা ধরুন অনেক কিছু দেশ, এই যেরকম ইসরায়েলের থেকে তো আমরা অনেক বড় জিডিপির দেশ, কিন্তু আজও আমাদেরকে ফ্রান্সের রাফায়েল কিনতে হচ্ছে, আজও আমাদের কাছ থেকে ইসরায়েলের কাছ থেকে আয়রন ডোম কিনতে হচ্ছে। বা আমি যদি কথা বলি বিভিন্ন দেশ থেকে, আমরা তো রাশিয়ার কাছ থেকেও এগিয়ে গেছি, কিন্তু রাশিয়ার কাছ থেকেও আমাদের মানে S-400 কিনতে হচ্ছে, বিভিন্ন জিনিস আমাদের অস্ত্র কিনতেই হচ্ছে। কিন্তু ওটাই বলছি, আমরা পাওয়ারফুল দেশ, হয়তো জিডিপির দিক দিয়ে আমরা 3 নম্বর পজিশানে চলে আসবো, কিন্তু পাওয়ারফুল হতে আমরা কখনোই পারবো না, কারণ পাওয়ারফুল হতে গেলে আমাদের নিজস্ব জিনিস কিন্তু কিছু করা উচিত। সেই জিনিস দিয়ে যদি আমি দেখতে চাই, নিজস্ব বলে আমাদের দেশে সেরকম কোনো কিছু নেই। তো আমরা কিন্তু একটা দেশের মধ্যে ওই রকমভাবে চলবো যে না আমরা বিশ্বগুরু প্রত্যেক দিন হয়ে যাব, কিন্তু আলটিমেটলি আমাদের দেশের বাইরে কিন্তু ওই যোগ্যতা বলতে গেলে জিরো মাত্র। অন্যান্য দেশ কিন্তু ভারতকে ওই সিরিয়াসলিভাবে কখনো দেখেও নি আর দেখবেও না, কারণ এর অনেকগুলো কারণ আছে, তো সেগুলো পরের বিষয় নিয়ে আলোচনা করা হবে। কিন্তু যদি আমি আজকের যে বিষয়টা কথা বলছিলাম যে পেট্রো ওয়ানের সিস্টেমটা, কিন্তু পেট্রো ওয়ান সিস্টেমটা আস্তে 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 করে ডলার সিস্টেমকে বাইপাস করবে। আমি এই বলছি না যে ডলার এক্ষুনি ক্র্যাশ করে যাবে বা এক্ষুনি ডলারকে ফেলে দেবে, কিন্তু ডলারকে পড়তে মিনিমাম এখনও আরও 10 বছর সময় লেগে যাবে। তারপরে ডলার ব্যতীত এখন চাইনিজ ওয়ানেও ট্রেড হবে, প্লাস গোল্ড তো আছে, গোল্ড তো এখন চায়নাও টপ পজিশনে গোল্ডকে বাই করে রেখেছে। আমি যদি মানে ডাটার কথা বলি, 2023, 24, 25 সালেও চায়না ভালো মাপের গোল্ড কিনছে, এবং 26 সালেও আস্তে আস্তে কন্টিনিউয়াসলি ও গোল্ড এবং সিলভার কিনে যাচ্ছে, এবং এতে বোঝা যাচ্ছে যে গোল্ড বা চাইনিজ ওয়ানের মাধ্যমে এর পরবর্তী সময় ট্রেড হবে।
প্লাস যদি আমি ডিজিটাল কারেন্সিরও কথা বলি, ক্রিপ্টোর দিক দিয়েও পরবর্তী সময় ট্রেড হবে। তো দেখার বিষয় আস্তে আস্তে আমাদের মানে ভারত কোন পজিশনে যায় এবং আমেরিকা কিভাবে এটিকে মানে এই যুদ্ধের মাধ্যমে কিভাবে ও নিজেকে এক্সটেন্ড করতে পারে। কিন্তু প্রেডিক্ট করতে পারছি বা আমি যেটা বুঝতে পারছি সেটা হলো আমেরিকা এই যুদ্ধের মাধ্যমে আস্তে 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 করে সেই কাদার মধ্যে পড়ে যাবে। মানে একটা সাম্রাজ্য, কিভাবে ব্রিটিশ সাম্রাজ্য শেষ হলো, যদি আমাদের ব্রিটিশ সাম্রাজ্যটা তো মোটামুটি হিস্ট্রিটা আমি জানি, ওর আগে তো ডাচ সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য বা অনেক কিছু সাম্রাজ্য ছিল। বাট আমি যদি ব্রিটিশ সাম্রাজ্যের কথা বলি, 200 বছর মতন প্রায় রাজত্ব করেছিল ইন্ডিয়াতে। কিন্তু তার যখন শেষকাল ছিল সে কিন্তু অনেকগুলো লড়াইয়ের মধ্যে ফেসে গিয়েছিল। সে জার্মানির সাথে লড়াই করছিল, এদিকে ইউরোপে সে মানে লড়াই চালাচ্ছিল, এবং এদিকে ইন্ডিয়া বা বিভিন্ন দেশের যে সমস্ত তাদের ঘাঁটিগুলো ছিল আস্তে আস্তে সেভাবে লড়াই করে করে তাদের আধিপত্য শেষ হয়ে গেলো। সেই রকমভাবেই কিন্তু আমেরিকাও এইভাবে লড়াইয়ের মধ্যে ফেসে 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 আস্তে আস্তে সেই 10 বছরের মধ্যে মধ্যে সে কিন্তু ডিক্লাইন হয়ে যাবে। তো এই হলো আজকের মোরাল অফ দ্য বিষয়, যে চাইনিজ ওয়ান কিন্তু পরবর্তী সময়ে আসছে।